আজকে আমি যাচ্ছি এক নিষ্ঠাবান ব্রাহ্মণ সেবায়েতের বাড়িতে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বনগাঁ। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে জিরাট। আজকে আমি রওনা হয়ে গেছি আপনাদের শ্যামনগরে একটা সুন্দর আশ্রম দর্শন করাবো। সুপ্রভাত, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন উল্টোডাঙ্গার রাস্তা দিয়ে যাচ্ছি বিধাননগর স্টেশনের দিকে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বাঁশবেড়িয়া। আমি শিয়ালদা কাটোয়া লোকাল ধরবো। 8:06 যে শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ছাড়ছে, এটা বিধাননগর স্টেশনে আসবে 8:13-তে। সেই লোকাল ধরে আজকে আমি বাঁশবেড়িয়ায় যাব এবং বাঁশবেড়িয়ায় গিয়ে আমি আপনাদের দর্শন করাবো হংসেশ্বরী মন্দির, এবং যদি আমি সময় পাই তার সাথে আমি আপনাদের দর্শন করাবো আরও কিছু প্রাচীন মন্দির, যেমনি দেবী গন্ধেশ্বরী মন্দির এবং হনুমান মন্দির, যদি সময় হয়। তাহলে চলুন, আজকের ব্লগটা হচ্ছে মেন আপনাদের দর্শন করাবো হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়ায়। শিয়ালদা থেকে যদি আমি শিয়ালদা কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়ায় যাই, তাহলে বাঁশবেড়িয়ার দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার, আর সময় নেবে 1 ঘন্টা 33 মিনিট, আর মাঝখানে 12টা স্টেশন থামবে। আপনারা যদি হাওড়া থেকে বাঁশবেড়িয়ায় যেতে চান, তাহলে হাওড়া থেকেও হাওড়া কাটোয়া লোকাল ধরে আপনারা বাঁশবেড়িয়া যেতে পারেন। সেখানে আপনাদের বাঁশবেড়িয়া যেতে সময় নেবে 1 ঘন্টা 7 মিনিট, আর রেলওয়ে দূরত্ব 42 কিলোমিটার, আর মাঝখানে 16টা স্টেশন থামবে। তাহলে চলুন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার বিধাননগর স্টেশনে গিয়ে। বসার জায়গা পেয়ে গেছি প্রতিবারের মতো। মোটামুটি ট্রেন কম্পার্টমেন্ট ফাঁকাই আছে। তাহলে আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে বাঁশবেড়িয়া স্টেশনে নামার পর। একদম রাইট টাইমে গাড়ি ঢুকেছে 9:39-এ। এবার আমি গাড়ি ঢুকেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি এবার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে তারপর বাইরে বেরোবো। চলুন তাহলে কিভাবে এই হংসেশ্বরী মন্দির যাচ্ছি সব আমি ডিটেলসে আপনাদের আজকে বাঁশবেড়িয়া স্টেশন থেকে দেখাচ্ছি, যাতে আপনারা যখন এই মন্দির দর্শন করতে আসবেন আপনাদের কোনো অসুবিধা যাতে না হয়। আমার চ্যানেলের নাম হচ্ছে জার্নি উইথ ছোটন, তাই আমি জার্নিটাই পুরো দেখানোর চেষ্টা করি। চলুন তাহলে। ফুটওভার ব্রিজের ওপর দিয়ে একবার স্টেশনটা দেখে নিন। সুন্দর গ্রাম্য পরিবেশ। ফুটওভার ব্রিজ দিয়ে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই মাঝখানে বেরোনোর রাস্তা দেখুন। একবার বাইরে থেকে বাঁশবেড়িয়া স্টেশনটা দেখে নিন। বাঁশবেড়িয়া স্টেশন থেকে বেরোলেন, বেরিয়ে সোজা হেঁটে একটু নিয়ে গেলি টোটো অটো স্ট্যান্ড। হংসেশ্বরী যাবে? হংসেশ্বরী মন্দির একজন এসে ওয়েট করবো। হ্যাঁ, সে কোনটা যাবেন না বলি বলুন তো। প্যাসেঞ্জার না হলে প্যাসেঞ্জার হয়নি, সেই টোটো ছাড়ছে না। আমি বললাম 3 জনের ভাড়া দেবো 30 টাকা, আপনি নিয়ে চলুন। আমাকে বললেন ঠিক আছে বসুন, ছাড়বো। যেই আমি বসে গেলাম তখন দাঁড়িয়ে রোজা ছাড়ছে না। তার মানে আরো 2 জন ধরে আমার থেকে 30 টাকা নিয়ে আরো 2 জনকে নিয়ে। তাই জন্য আমি বললাম আমি হেঁটে হেঁটেই যাবো, আমার অনেক সময় আছে, আমি হেঁটে হেঁটেই যাবো। চলুন, সামনে যদি কোনো টোটো ফোটো পেয়ে যাই তাহলে যাব। আমি স্টেশন থেকে সোজা একটুখানি হেঁটে এগোলাম, এগিয়ে একটা রানিং টোটো পেয়ে গেলাম।
বললাম ফাঁকা ছিল, 15 টাকায় আমাকে হংসেশ্বরী মন্দির পৌঁছে দেবে। যেহেতু ওখানে আমি অপেক্ষা করছিলাম, লোক হচ্ছিল না বলে আমি বললাম হাঁটা পথে চলে যাবো, একটুখানি পথ, মানে হেঁটে গেলে 10 থেকে 12 মিনিট লাগবে, আর টোটোতে 5 থেকে 6 মিনিট লাগবে। তো যেহেতু আমি টোটো পেয়ে গেলাম, 15 টাকা দিয়ে টোটোয় উঠে গেলাম। তো আপনারা যদি স্টেশন থেকে আসতে চান তাহলে কিন্তু 10 টাকা নেবে স্টেশন থেকে আসতে, কিন্তু টোটো 5 জন হলেই কিন্তু টোটো ছাড়বে, একটু দাঁড়াতে হবে। যেহেতু আমি আজকে 2-4 জায়গায় ঘুরবো বলে আমি আর দেরি করলাম না, কেন হংসেশ্বরী মন্দির যাওয়ার পরে আমি দেবী গন্ধেশ্বরী মন্দির যাব, তারপর ওখান থেকে আনন্দময়ী মায়ের মন্দির যাব, এগুলো আমি দেখানোর ইচ্ছা আছে। তাই আর আমি হাঁটা পথে বেশি লেট করলাম না। বাঁশবেড়িয়া পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি সুন্দর শহর ও পৌরসভা এলাকা। এই শহরে অবস্থিত হংসেশ্বরী মন্দির, অনন্ত বাসুদেবের মন্দির, আনন্দময়ী মায়ের মন্দির, ত্রিবেণী ত্রিসঙ্গম ও শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম প্রধান পর্যটন কেন্দ্র। বাঁশবেড়িয়া পৌরসভা এলাকায় 2টি রেল স্টেশন রয়েছে, বাঁশবেড়িয়া ও ত্রিবেণী। স্টেশন থেকে হংসেশ্বরী মন্দিরের যে মেন রাস্তাটা একদম খুব জোর 6 মিনিট নিল আমি যেখান থেকে টোটোতে উঠলাম। তার মানে হাঁটা পথে আপনাদের সময় নেবে 10 থেকে 12 মিনিট। আর এই লোকেশনটা আমাকে নামিয়ে দিলে দেখুন, বর্ণালী স্টিল অ্যান্ড গিফট হাউস বলে একটা লেখা আছে, ওখানে রয়েছে শহর বাঁশবেড়িয়া হংসেশ্বরী গেস্ট হাউস। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। 2 মিনিট হাঁটা পথে মন্দির অবধি আমি চলে যেতে পারবো। এরপর থেকে আপনার টোটো সেই দূর অব্দি যায়। পাশে সব স্টল আছে পুজোর সামগ্রী কেনার জন্য। এই ডালাগুলো কিরকম? ডালাগুলো আপনার 51 থেকে, এইগুলো 51? এগুলো 51 ডালা, 101 ডালা। আর এইটা হচ্ছে 101 ডালা, 101 টাকা। এগুলো হচ্ছে 251, 351, 551, 1001। 551 তে শাড়ি আছে। হ্যাঁ, আর 3001 টাকার ডালা ওইটা আছে, বেনারসি ডালা সব রকম আছে। এটা কত? 3000? 3001 টাকা, মানে এইটা বেনারসি ডালা এটা। আচ্ছা, সব মানে বেনারসি শাড়ি টাড়ি দিয়ে। আচ্ছা, কটা অব্দি মন্দির খোলা থাকে? মোটামুটি 12:30 অব্দি খোলা থাকে, মানে সকাল 7টা থেকে 12:30। 7টা থেকে 12:30। সব রকমই পুজো করে। তার মানে 51 টাকা, 101 টাকা, 201 টাকা। আমার এখানে আপনার 21 টাকা থেকে 3001 টাকা অব্দি ডালা। 21 টাকা থেকে 3001 টাকা অব্দি। বাহ, পুজো লাগবে নাকি? এই যে জলাশয়টা দেখছেন, এই জলাশয় হংসেশ্বরী মন্দির ও রাজবাড়ির চারিধার ঘিরে রেখেছে। এটাকে বলে পরীক্ষা। আগেকার দিনে রাজমহল বা রাজপ্রাসাদ এই রকম পরীক্ষার মধ্যস্থলে থাকতো, শত্রুর হঠাৎ আক্রমণ থেকে বাঁচতে। সামনে রাজবাড়ির প্রবেশদ্বার, যা এখন সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। একটু এগোলেই বাম দিকে জুতো রাখার সুন্দর জায়গা। এখানে মূল্যের বিনিময়ে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা আছে। আপনি 2 চাকার বাহন এখানে রাখতে পারবেন। জুতো রাখা স্টলের সামনেই হংসেশ্বরী মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশ করেই সামনে বিশাল মন্দির প্রাঙ্গণ, অপূর্ব বাগান। কালো পাথরের উপর সোনালী অক্ষরে মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস লেখা আছে দর্শনার্থীদের জানানোর জন্য। হংসেশ্বরী মন্দির স্থাপত্যর মহিমা এবং এর নির্মাতার আধ্যাত্মিক গভীরতার এক নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। অপরূপ শিল্পকলার নিদর্শন আপনারা দেখতে পাবেন এই মন্দিরে। আমি বেশি কথা বলবো না, আমি শুধু আপনাদের মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এর ইতিহাসটা বলছি, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে পুরো মন্দিরটা চলো ঘুরে দেখে নিই। সামনে লোহার গ্রিল দিয়ে ঘেরা প্রাচীন পশু বলি দেওয়ার হাঁড়িকাঠের জায়গা, যা এখন পবিত্র তুলসী গাছ দিয়ে ঢাকা। মন্দিরের সামনে বিশাল পাথর দিয়ে বাঁধানো মন্দির চত্বর বা দালান। 21 মিটারের কিছু বেশি উচ্চতার এই দক্ষিণমুখী মন্দিরটি পশ্চিমবঙ্গের অন্য সব মন্দির থেকে আলাদা। 5 তলা বিশিষ্ট এই মন্দিরটি তন্ত্র অনুসারে নির্মিত হয়েছিল। এই মন্দিরে অপূর্ব কারুকার্য খচিত 13টি মিনার রয়েছে। প্রতিটি মিনারের চূড়া পদ্মফুলের আকৃতি। তান্ত্রিক নীতি অনুসারে মানবদের কাঠামো অনুসরণ করে ইরা, পিংলা
বজ্রক্র, সুষুম্না এবং চিত্রিণী হিসাবে নির্মাণ হয়েছে এই 5 তলা মন্দিরটি। 1673 খ্রিস্টাব্দে জমিদার রামেশ্বর রায় পাটুলি ছেড়ে বাঁশবেড়িয়ায় বসতি স্থাপন করেন। জমিদার রামেশ্বর রায়কে মুঘল সম্রাট আওরঙ্গজেব প্রায় 400 বিঘা জমির এই গ্রাম এবং এর জমিদারি উপহার দিয়েছিলেন এবং তাকে রাজার মর্যাদাপূর্ণ উপাধিও দিয়েছিলেন। হংসেশ্বরী মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন রামেশ্বর রায়ের প্রপৌত্র নৃসিংহদেব রায়। নৃসিংহদেব রায়ের পিতা গোবিন্দদেবের মৃত্যুর পর বিশাল জমিদারির অনেক অংশ চুরি হয়ে যায়। এই সময় নৃসিংহদেব বাঁশবেড়িয়া ত্যাগ করেন এবং 1792 থেকে 1799 সাল পর্যন্ত কাশীতে তন্ত্রচর্চায় 7 বছর অতিবাহিত করেন। 1799 সালে হংসেশ্বরী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, কিন্তু মাত্র 3 বছর পরে 1802 সালে তিনি মন্দিরটি অসম্পূর্ণ রেখে মারা যান। তৎকালীন ঐতিহ্য অনুসারে রাজা নৃসিংহদেবের চিতাসহ বড় স্ত্রী সতীপ্রথা অনুযায়ী মৃত্যুবরণ করেন। নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী তার স্বামীর ইচ্ছা অনুসারে এই অপূর্ব শিল্পকলা পরিপূর্ণ মন্দিরটি সম্পূর্ণ করেন। এই মন্দির নির্মাণের জন্য তখনকার দিনে খরচ হয়েছিল 5 লক্ষ টাকা। মন্দিরে প্রবেশের জন্য একটি খিলানযুক্ত প্রবেশপথ দিয়ে যেতে হয়, যা সরাসরি গর্ভগৃহে যায়। মন্দিরের গর্ভগৃহে পঞ্চমুণ্ডী আসনে প্রথমে রয়েছে সহস্রদল নীলপদ্ম, তার উপরে অষ্টদল পদ্ম, তার উপরে ত্রিকোণ বেদির উপরে শায়িত রয়েছেন মহাকাল। মহাকালের উপরে এক পা মুড়ে অবস্থান করছেন মা হংসেশ্বরী দেবী। মায়ের মূর্তি নিমকাঠের আর মহাকাল ও বেদি পাথরের নির্মিত। মায়ের এই মূর্তির নিমকাঠ বেনারস থেকে ভেসে এসেছিল। 364 দিন মা দক্ষিণাকালী মতে পূজিত হন। শুধু দীপান্বিতা অমাবস্যার দিন তন্ত্রমতে মায়ের পুজো করা হয়। না 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 না, ঠিক আছে, চালিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার মেন উদ্দেশ্য হচ্ছে যারা বাড়ি থেকে বেরোতে পারেন না তাদের জন্য। আমি অবসর নিয়ে নিয়েছি, তো আমার তো এখন অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি রিটায়ারমেন্টের পরে ভাবলাম বাড়িতে বসে কোনো লাভ নেই, ঘুরি। আর অনেক মানুষ আছে যারা বেরোতে পারেন না, তাদের জন্য কিছু তো করি অ্যাটলিস্ট। খুব ভালো, খুব ভালো। আমি দেখি আপনার সমস্ত দেবতার স্থান। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে। কাল দেখছিলাম, আমি তো কালকেই দেখছিলাম। পরশুদিন একটা ঘুরে এলাম, খুব সুন্দর জায়গা। ওটা হচ্ছে হরিপালে। ওটা দেখবেন, খুব ভালো। ওটা হচ্ছে জ্ঞান বাবার আশ্রম। আচ্ছা, অপরূপ, দেখলেই মনে হবে যে আপনারা চলে যান। ডোমজুড়েরটা দেখলাম। আচ্ছা, ডোমজুড়েও গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, করুন। থ্যাংক ইউ। এই মন্দিরের গর্ভগৃহের চারিপাশে মোট 12টি কষ্টি পাথরের শিবলিঙ্গ অধিষ্ঠিত। মন্দিরের প্রধান চূড়ার নিচে একটি ঘরে একটি সাদা মার্বেলের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। তাই মন্দিরটিতে শিব এবং শক্তি উভয়ের দেবতা রয়েছে বলে হংসেশ্বরী নামকরণ করা হয়েছে। মন্দিরের এক পাশে গর্ভগৃহের মধ্যে অপূর্ব রাধাকৃষ্ণের মূর্তি। মূল মন্দিরের পূর্ব দিকে আরও একটি অপূর্ব অনন্ত বাসুদেবের মন্দির। 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর কর্তৃক নির্মিত এই মন্দিরটি তার অপূর্ব টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। মন্দিরের উপরে অবস্থিত টাওয়ারটি অষ্টভুজাকার। মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণের লীলার নানান চিত্র খোদাই করা আছে। মন্দিরের গর্ভগৃহে ভগবান বিষ্ণুর বিগ্রহ অধিষ্ঠিত। সামনে মন্দিরের ভোগ রন্ধনশালা। মায়ের ভোগ নিবেদনের পরে দুপুর 1টায় এই ভোগঘর থেকে অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেটে ভোগ প্রসাদ বিতরণ হয়। শনি, মঙ্গলবার ও মায়ের আমাবস্যা ও বিশেষ পুজোর দিন খিচুড়ি ভোগ হয়, আর অন্য দিন অন্নপ্রসাদ হয়। প্রসাদের মূল্য 50 টাকা জনপ্রতি। মন্দির খোলা ও বন্ধের সময়সূচিটা আপনাদের জানিয়ে দিচ্ছি। মন্দির সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে
সন্ধ্যে 6:30 অবধি খোলা থাকে। আপনারা যদি এই মন্দির দর্শন করতে আসেন তাহলে এই সময়ের ভেতর কিন্তু আপনাদের এসে মাকে দর্শন করতে হবে, এবং এর ভেতরেই কিন্তু এই সময়ের ভেতরে কিন্তু মার জন্য আপনারা পুজো নিবেদন করতে পারবেন। আর এখানে 50 টাকার বিনিময়ে ভোগ পাবেন। ভোগের কুপন আপনার সকাল থেকে 7টা থেকে দেওয়া শুরু হয়, এবং যতক্ষণ অবধি কুপন থাকে মোটামুটি আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম 11টা অবধি আপনি কুপন পেয়ে যাবেন। এখানে কিন্তু প্রসাদ বসে খাওয়ানো হয় না, অ্যালুমিনিয়াম ফয়েলে দিয়ে দেয়। আপনারা এখানে অ্যালুমিনিয়াম ফয়েল খুলে খেতে পারেন। ভোগ যে ভোগ ঘর আছে তার সামনে বসার জায়গা আছে, সামিয়ানা খাটানো। আর না হলে আপনারা এই ফয়েল নিয়ে বাড়িতে চলে আসতে পারেন। তো 11টার ভেতর আপনারা সবসময় চেষ্টা করবেন 11টার আগে এই মন্দিরে চলে আসার জন্য, তাহলে আপনারা কুপনটা অতি সহজেই পেয়ে যাবেন। ঠিক 11টার সময় কিন্তু মাকে যদি আপনারা অঞ্জলি দিতে চান তাহলে 11টার সময় কিন্তু অঞ্জলি শুরু হয়। তো আপনারা চেষ্টা করবেন 11টার সময় আসতে, তাহলে অঞ্জলিটাও দিতে পারবেন। আমাদের হংসেশ্বরী মন্দির দেখা হয়ে গেল, মাকে দর্শন হয়ে গেল। এবার আমি নেক্সট আমার গন্তব্যস্থল হচ্ছে রথতলা। রথতলায় গিয়ে আমি আনন্দময়ী মাকে দর্শন করাবো। তারপর আনন্দময়ী মাকে দর্শন করার পর দেবী গন্ধেশ্বরী মাকে দর্শন করব। চলুন তাহলে এই দুটো মন্দির দর্শন করে তারপর আমি বাড়ির অভিমুখে রওনা হব। তারপর পথে যদি কোনো মন্দির পড়ে, কেননা পুরো বাঁশবেড়িয়ায় মন্দিরে মন্দির। চলুন তাহলে প্রথমে রথতলা যাওয়া যাক। হংসেশ্বরী মন্দির থেকে আমি একটা টোটো ধরলাম 20 টাকা দিয়ে, এখন রথতলা যাচ্ছি। রথতলায় গিয়ে মা আনন্দময়ী মন্দির, যেটা আনন্দময়ী মাকে দর্শন করব। হংসেশ্বরী মন্দির থেকে আমি টোটো করে চলে এলাম শ্রী মা আনন্দময়ী মন্দিরের একদম প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। আমার 20 টাকা নিল হংসেশ্বরী মন্দির থেকে টোটো করে আসতে। অ্যাকচুয়ালি 10 টাকা ভাড়া, যেহেতু আমি একা এলাম বলে 20 টাকা। যেহেতু একা আসছি বলে আমি আর দরাদরি করছি না। চলুন আপনাদের বাঁশবেড়িয়ার অতি প্রাচীন আনন্দময়ী মন্দির আমি আপনাদের আজ দর্শন করাই। মা বাঁশবেড়িয়া আনন্দময়ীর মন্দির হলো একটি হিন্দু মন্দির, যা বাঁশবেড়িয়ার মিঠাপুকুর মোড়ে অবস্থিত। মা আনন্দময়ী দেবী দুর্গার এক রূপ বলে মনে করা হয়। মন্দিরের সামনে বিশাল খোলা জায়গা, ডান দিকে সুসজ্জিত মা জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ, বাম দিকে আনন্দময়ী মায়ের মন্দির ও মধ্যিখানে সিদ্ধিদাতা গণেশের মন্দির। চলুন আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশের ডান দিকে মা জগদ্ধাত্রী মণ্ডপের বেদি, যা লোহার নেট দিয়ে ঘেরা আছে। প্রবেশ করেই বিশাল নাট মন্দির। নাট মন্দিরের বাম দিকে আনন্দময়ী মায়ের গর্ভগৃহ। গর্ভগৃহের সামনে মাটি দিয়ে ঢাকা হাঁড়িকাঠ। এই মন্দিরে এখনও পশু বলি প্রথা প্রচলিত আছে। এই মন্দিরে আনন্দময়ী মায়ের বিগ্রহ 250 বছর পূর্বে 1750 খ্রিস্টাব্দে পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠিত। কথিত আছে বাঁশবেড়িয়ার প্রসিদ্ধ কুণ্ডু পরিবার এই মন্দিরে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। মায়ের বেদির তলায় মায়ের পুজোর মঙ্গল ঘট, পঞ্চমুণ্ডি আসনে মা অধিষ্ঠিত। মায়ের গর্ভগৃহের পাশে দেবাদিদেব মহাদেবের গর্ভগৃহ, যেখানে কষ্টি পাথরের শিবলিঙ্গ রূপে মহাদেব পূজিত হন। এই গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। নাট মন্দিরের অপর প্রান্তে রাধাকৃষ্ণের গর্ভগৃহ, অপূর্ব রাধাকৃষ্ণের বিগ্রহ অধিষ্ঠিত। প্রবেশদ্বারের পাশেই সিদ্ধিদাতা গণেশের মন্দির।
অপূর্ব ভগবান গণেশের বিগ্রহ। ভগবান গণেশের মন্দিরের পেছনে শিব মন্দির। এই শিব মন্দিরে দর্শনার্থীরা এসে বাবার মাথায় জল ঢালেন। প্রাচীন এই আনন্দময়ী কালী মাকে আপনাদের দর্শন করালাম, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এই বাঁশবেড়িয়ায় অনেকে আসেন, কিন্তু অনেকেই কিন্তু জানেন না এখানে প্রাচীন মা আনন্দময়ের মন্দির আছে। তো আপনারা এবার যখন বাঁশবেড়িয়াতে বেড়াতে আসবেন, অতি অবশ্যই কিন্তু এই আনন্দময়ী মাকে দর্শন করে যাবেন। সুন্দর রাধাকৃষ্ণের মন্দির, গণেশের মন্দির, শিবের মন্দির, খুব ভালো জায়গা। আমার খুব ভালো লাগলো। কিন্তু আমি একজনের মুখে শুনেছিলাম যে দাদা আপনি যখন বাঁশবেড়িয়ায় যাচ্ছেন তখন অতি অবশ্যই মা আনন্দময়ী মাকে আমাদের দেখাবেন। আমি তখন ভাবলাম আমার দর্শক যখন দেখতে চেয়েছে আমাকে যে করেই হোক দেখাতে হবে। তাহলে আশা করি আপনাদের আনন্দময়ী মায়ের মন্দিরটা খুব ভালো লেগেছে। চলুন তাহলে এবার দেবী গন্ধেশ্বরী মাকে দর্শন করি। এখান থেকে আবার একটু টোটো ধরে গন্ধেশ্বরী ঘাটে যাই। গন্ধেশ্বরী ঘাটে গিয়ে আপনাদের, সেটাও খুব প্রাচীন মন্দির, সেই গন্ধেশ্বরী মাকে আপনাদের দর্শন করাই। চলুন তাহলে গন্ধেশ্বরী ঘাট যাবে। গন্ধেশ্বরী ঘাট অটো দাদার সঙ্গে কথা হলো, গন্ধেশ্বরী মন্দির দর্শন করার পর ওখানে ফেরিঘাট আছে, ওই ফেরিঘাট থেকে যদি আমি খেয়া পার হয়ে হালিশহরের ঘাটে চলে যাই, তাহলে হালিশহর থেকে ওখানে যদি হালিশহর স্টেশনে চলে যেতে পারি, তাহলে ওখান থেকে কিন্তু মেন লাইনে অনেক লোকাল, এখানে যেমনি কাটোয়া লোকাল ছাড়া আর আমি পাবো না, এই দুপুরবেলা বা বিকেল হয়ে যাবে, তো ওখানে কিন্তু প্রতি ঘন্টায় লোকাল পেয়ে যাব, তাহলে শিয়ালদা যাওয়ার আমার সুবিধা হবে। তাই আমি গন্ধেশ্বরী মন্দির দর্শন করে ওখানে দেখি, ওখানে খেয়া পার হয়ে হালিশহরে চলে যাব, গঙ্গা পার হয়ে হালিশহরে গিয়ে তারপর ওখান থেকে তারপর স্টেশনে গিয়ে ট্রেন ধরে শিয়ালদা চলে যাব। চলুন আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে যাচ্ছি। টোটো করে আমার 5 মিনিট লাগলো আনন্দময়ী মায়ের মন্দির থেকে গন্ধেশ্বরী মায়ের মন্দির আসতে। এখানে একটা শ্মশান আছে, ওই শ্মশানের সামনে একটি কালী মন্দির আছে আর মা গন্ধেশ্বরী মন্দির আছে। রাস্তার ধারে মা গন্ধেশ্বরী মন্দির। প্রথমে শ্মশানের মা তারার মন্দির, তারপর দেবী গন্ধেশ্বরী মায়ের মন্দির ও পাশে বিশাল নাট মন্দির। বিশাল লম্বা নাট মন্দির। মায়ের মন্দির বন্ধ, তাই নাট মন্দিরে কোনো দর্শনার্থীদের ভিড় নেই। পাশে মা গঙ্গা বয়ে চলেছে। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এই প্রাচীন দেবী গন্ধেশ্বরী মায়ের মন্দির 1834 খ্রিস্টাব্দে নির্মাণ হয়েছিল। দেবী গন্ধেশ্বরী ছিলেন বাংলার বিশেষ করে গন্ধমণিক সম্প্রদায়ের উপাসক। দেবী গন্ধেশ্বরী দেবী দুর্গার এক রূপ। বাংলার তন্ত্রধর্মে শক্তিকে বিভিন্ন রূপে পুজো করা হয়। দেবী গন্ধেশ্বরী এই শক্তির অন্যতম রূপ। মা গন্ধেশ্বরী মন্দিরের পাশেই এখানকার শ্মশান ঘাট। শ্মশান ঘাটের পাশেই তারা মায়ের মন্দির। গর্ভগৃহের মধ্যিখানে মা তারা বিরাজ করছেন। মায়ের ডান পাশে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ। আপনাদের মা গন্ধেশ্বরী দেবী এবং মা তারা মাকে দর্শন করিয়ে দিলাম। চলুন এবার গঙ্গার ঘাট হয়ে হালিশহরের দিকে যাই। হালিশহরে গিয়ে ওখান থেকে তারপর হালিশহর স্টেশনে গিয়ে ট্রেন ধরবো। আজকের ভিডিওটা একটু বড় হবে, একটু কষ্ট করে দেখবেন, স্কিপ করবেন না, কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করছি। এখনো পর্যন্ত কিন্তু সকালবেলা সেই ওটস খেয়ে বেরিয়েছি, এখনো কিছু খাইনি, পেটে প্রচন্ড খিদে লাগছে। টিফিন কৌটোতে খাবার দিয়ে দিয়েছে আমার মিসেস। তো একটু গঙ্গাটা পার হয়ে হালিশহরের স্টেশনে গিয়ে তারপর আমি ওখানে টিফিন করে নেব। হালিশহরে যাওয়ার ঘাটের আগে বিশাল একটি শ্রীরাম মদনমোহন ভগবান মন্দির চোখে পড়ল। চলুন একবার মন্দিরে ভগবান রামের দর্শন করে আসি।
রাজবেরিয়ায় মন্দিরই মন্দির, চারিধারে কিন্তু সুন্দর সুন্দর দর্শনীয় মন্দির। চলুন তাহলে প্রবেশ করা যাক। জুতো খুলে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের দরজা খোলা ছিল। মন্দিরের ভেতরে কেউ নেই, আর সব গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে। চলুন বাইরে থেকে সব ভগবানদের আপনাদের এক ঝলক দর্শন করাই। প্রথম গর্ভগৃহে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, পাশের গর্ভগৃহে ভগবান রাম, সীতা ও লক্ষ্মণের বিগ্রহ, যোগীরাজ শ্রী সীতারাম দাসজি মহারাজের বিগ্রহ, ভগবান রামভক্ত হনুমানের বিগ্রহ, যোগীরাজ শ্রী স্বামী ভগবান দাসজি মহারাজের বিগ্রহ, লক্ষ্মীনারায়ণের অপূর্ব বিগ্রহ, ভগবান শিবের মূর্তি, মা মনসার মূর্তি ও শিবলিঙ্গ অধিষ্ঠিত। মন্দিরে এক অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে, যা না এলে অনুভব করা যাবে না। মন্দির বন্ধ, তাই আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম না। দেবী গন্ধেশ্বরী মন্দির থেকে 5 মিনিট হাঁটা পথে আমি চলে এলাম ঘাটে। এই ঘাট থেকে আমি হালি শহরে যাব। ঘাটে যাওয়ার পথে এই রাম মন্দির পড়লো, সেই রাম মন্দিরটাও আপনাদের দেখিয়ে দিলাম। চলুন তাহলে, ঘাট এসে গেছে। লঞ্চ ঘাটে গঙ্গা পারাপার হওয়ার জন্য 10 টাকার টিকিট কাটতে হলো। এক্ষুনি ছেড়ে দেবে। চলুন চলুন, এক্ষুনি ছেড়ে দেবে লঞ্চ। ছোট নৌকা না লঞ্চ? দাদা এটা কোথায় যাচ্ছে? হালি শহর তো? ওখান থেকে স্টেশন কত দূর? বেশি তো মানে টোটো পাবো? হ্যাঁ, নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকো। ৳10 টিকিট নিল এখান থেকে। এবার গঙ্গা পেরিয়ে হালি শহরে যাব। হালি শহরে গিয়ে নেবে, টোটোতে ওঠার আগে আমি ব্লগটা শেষ করে দেবো। অনেকটা কিন্তু বড় ব্লগ হবে, আপনারা কিন্তু দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমি আপনাদের অনুরোধ করব একটা লাইক দেওয়ার জন্য। অপরূপ দৃশ্য, খুব ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। সঙ্গে আরো বন্ধু বান্ধব থাকলে আরো ভালো হতো, যেহেতু বন্ধু বান্ধব নেই, একা একাই ঘুরছি। 2-1জন বন্ধু জোগাড় করেছিলাম, কিন্তু তারা সবাই ভিডিও করতে ব্যস্ত থাকে। তাই জন্য ভিডিও যারা করে তাদেরকে সাথে নিয়ে ঘোরা কিন্তু একটু মুশকিল, কেননা তারাও ভিডিও করতে ব্যস্ত থাকবে, আমিও ভিডিও করতে ব্যস্ত থাকবো। তাহলে সেই যে ঘোরার আনন্দটা, সেই আনন্দটা কিন্তু পাবো না। আর যারা ভিডিও করে না, তারা যদি বন্ধুর মতো আমার সঙ্গে ঘোরে তাহলে খুব ভালো লাগবে। অবশেষে আমাদের লঞ্চ হালিশহর ডানলপ ফেরিঘাটে এসে পৌঁছলো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দর্শন করার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম।